প্রাচীন নীতিকথা, ছোটবেলায় সবাই পড়েছি। বেড়ালের দৌড়াতে অতিষ্ঠ হয়ে ইঁদুরেরা ঠিক করলো ঘন্টা বাঁধতে হবে, কিন্তু শেষে সেই মৌলিক প্রশ্ন, ঘন্টা বাঁধবে কে? অনেকে বলছেন যে ইঁদুর তো নেই, বেড়াল কবেই মরেছে, কিন্তু সেই হিংস্রতাটা, সেই নির্মমতাটা রয়ে গেছে। বেড়াল তার দাঁত এবং নখ শাসককে দিয়ে গেছে। অনেকে বলছেন যে রাজনৈতিক হিংস্রতার বলি শুধু যে আমজনতা, শুধু সাধারণ সাহসী মানুষরা হন তা নয়, যারা ক্ষমতার, প্রশাসনিক ক্ষমতার একেবারে শীর্ষস্থানে থাকেন, যদি ওই অদৃশ্য বেড়ালের লেজে পা পড়ে তাহলে তারাও রেহাই পাচ্ছেন না। সেই নিয়েই আমাদের এই আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব, আমাদের আজকের বিষয়। জয়রামন থেকে অমিতাভ, বেড়ালের গলায় ঘণ্টা বেঁধে রাজরোষের বলি আইপিএসও। আমার একদিকে রয়েছেন ডক্টর নজরুল ইসলাম, প্রাক্তন আইপিএস, আছেন শুভবিলাস বর্মা, প্রাক্তন আইএএস এবং কংগ্রেস নেতা। অন্যদিকে শ্রীকুমার মুখোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সিপিআই নেতা, শিক্ষক বিজন সরকার। ওদের কাছে যাব, কিন্তু এই এতগুলো কথা, যে ঘটনা নিয়ে বলা, সেই গোদালা কিরণ কুমার শেষ পর্যন্ত সিআইডি তাকে গ্রেফতার করলো। অবশ্যই প্রশ্ন হচ্ছে, অবধারিত যে প্রশ্ন, তাহলে জয়রামন কি দোষ করেছিলেন? দেখুন। অনেকেই বলছেন 2 বছর সময় লাগলো ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হলো তিনিই ঠিক ছিলেন। তাকে যারা সরিয়ে দিয়েছিলেন তারা নন। এসজেডিএ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে 2013 নভেম্বরে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের প্রাক্তন সিইও গোদালা কিরণ কুমারকে গ্রেফতার করেছিলেন শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার কালিয়াপ্পন জয়রামন। ক্ষুব্ধ হয়েছিল নবান্ন। সূত্রের খবর, নবান্নের অনুমতি না নিয়েই আইএএস কিরণ কুমারকে গ্রেফতার করায় আইপিএস অফিসার জয়রামনকে সঙ্গে সঙ্গে পদ থেকে সরিয়ে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়েছিল বর্তমান রাজ্য সরকার। এমনকি শুধু জয়রামনকে সরানোই নয়, সে সময় ধৃত কিরণ কুমারের জামিনেরও বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। খোদ মুখ্য সচিবের ভাষায় বাড়াবাড়ি করে ফেলেছিলেন জয়রামন। শিলিগুড়ি পুলিশ কমিশনার হ্যাজ এক্সিডেড হিজ ব্রিফ। যা ওনার করার কথা ছিল তার থেকে বেশি কিছু করেছেন। ওনাকে অবিলম্বে চার্জ হ্যান্ডওভার করতে বলা হয়েছে। কিন্তু যে কাজ আজ থেকে 2 বছর আগে করায় জয়রামনের ওপর শাস্তির খাঁড়া নেমে এসেছিল, 2 বছর পর তো সেই কাজই করলো সিআইডি। সেই কিরণ কুমারকে গ্রেফতার করা হলো, যাকে কয়েক মাস আগে কৃষি দপ্তরের যুগ্ম সচিব পদে নবান্নে আনা হয়েছিল। আর তাই নানা মহলে প্রশ্ন, সেদিন যদি এই দুধে আইপিএস বাড়াবাড়ি করে থাকেন, তাহলে এখন কেন এসজেডিএ দুর্নীতিকাণ্ডেই সেই গোদালা কিরণ কুমারকে গ্রেফতার করলো সিআইডি? অনেকেরই বক্তব্য, কিরণ কুমারের গ্রেফতারি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জয়রামনের রাস্তাই সঠিক ছিল। শাস্তিটা কে পেলেন? জয়রামন ভালো কাজ করতে গিয়ে। অবিলম্বে কে জয়রামনকেই আবার শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদে ফিরিয়ে আনা উচিত। এই দুবার কোন কোন মামলায় গোদালা কিরণ কুমারকে গ্রেফতার করা হলো? 2013 সালে শিলিগুড়ি পুরসভা এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর নামে আর্থিক নয়-ছয়ের অভিযোগে গোদালা কিরণ কুমারকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ। অভিযোগ, বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলে বিপুল অঙ্কের ব্যয় দেখানো হলেও অনেক জায়গাতেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি। অনেক জায়গায় ক্যামেরা বসানো হলেও তা ছিল অত্যন্ত নিম্নমানের। আর এবার তাকে গ্রেফতার করা হয়েছে ময়নাগুড়িতে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ নিয়ে আর্থিক দুর্নীতি তদন্তে। অভিযোগ, খাতায় কলমে যে কাজ দেখিয়ে একটি সংস্থাকে 9 কোটিরও বেশি টাকা দেওয়া হয়েছে, সেই কাজ আদতে হয়ইনি। পুলিশ কর্তাদের একাংশ বলছেন এটা নয়, প্রমাণিত হলো যে জয়রামনের পথে সঠিক ছিল, কিন্তু তাতে কি তার ক্যারিয়ারে কম্পালসারি ওয়েটিং এর দাগ মুছবে? কি করে একজন পুলিশ অফিসার আইনের গণ্ডির মধ্যে থেকে স্বতন্ত্রভাবে পদক্ষেপ করার সাহস দেখাবে? এদিকে সূত্রের খবর, এসজেডিএ দুর্নীতিকাণ্ডে মাস 6 আগেই নবান্নকে চিঠি দিয়েছিল ইডি। তারা জানিয়েছিল গোদালা কিরণ কুমারের যদি সরকারের কাছে কোনো অর্থ বকেয়া থাকে তা যেন না দেওয়া হয়। যদিও পরে সরকারের তরফে জানানো হয় এরকম কোনো বকেয়া নেই। সনদ ঝা ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। নজরুল সাহেব, সেই দিনও আমরা অনুষ্ঠান করেছিলাম, আপনি শ্রীকুমার দা সেই অনুষ্ঠানে ছিলেন, যেদিন নবান্ন সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছিল যে বাড়াবাড়ি করেছেন জয়রামন। আপনি আমায় বলুন যে আরো লার্জার প্রশ্ন, তাহলে একজন পুলিশ অফিসার, এই রকম সিনিয়র দায়িত্বশীল পদে কাজ করা একজন অফিসার, তিনি ইনভেস্টিগেশন করে যদি কারোর গ্রেফতারের প্রয়োজন হয়, তিনি মনে করেন, তাহলে তাকে অপেক্ষা করতে হবে নবান্ন বা রাজনৈতিক ক্ষমতা কেন্দ্র সবুজ সংকেত দেবে সেটার? না, মুশকিলটা হচ্ছে যে আইএস অফিসার বলুন, আইপিএস অফিসার বলুন, তারা কাজ করেন যে বিভাগে, সে বিভাগের সকলের উপরে থাকে একজন মন্ত্রী। এবং আমাদের দেশটা গণতন্ত্র বলে সে মন্ত্রীরা যা চান সাধারণত সেটা হওয়া উচিত, আমি কিন্তু বলছি হয় প্র্যাকটিস। হ্যাঁ, এবং কোন অফিসারকে কোথায় পোস্টিং দেওয়া হবে, ধরুন একই এসপি, তাকে
যদি কোনো ব্যাটালিয়নে সিও করা হয় তাহলে সেখানে বেতন একই, কিন্তু এসপির সঙ্গে সিও পদের কোনো তুলনা হয় না। ঠিক। একজন কমিশনার করা হচ্ছে, তিনি কোথাও যদি এডিজি করা হয় প্রভিশনিং এর, তাহলে কিন্তু উল্টোটা ধরুন, মানুষের জনগণের করের টাকা, সেই টাকা যারা ৯/৬ করেছে, দুর্নীতির তদন্ত নেবে অফিসার দেখতে পাচ্ছেন যে একজন অন্যায় করেছেন, তাকে গ্রেফতার করার জন্য রাজনৈতিক প্রভুদের সবুজ সংকেত অপেক্ষা করতে হবে। এটার কারণ আইন কি হচ্ছে বলে? যে এটা তো অনেক কোটি টাকার ৯/৬, তো অনেক কোটি টাকার যখন ৯/৬ হয় সেটা সাধারণত রাজনৈতিক মদত ছাড়া সম্ভব হয় না। আর যখনই রাজনৈতিক মদতে হয়, একটা স্তর পর্যন্ত রাজনৈতিক নেতারা যে অফিসারদের মাধ্যমে এটা করেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু যখন এমন একটা পর্যায়ে চলে যায় যে তখন নিজেদেরকেও আর বাঁচানো যাচ্ছে না, তখন আপনি তো মারাত্মক কথা বলছেন যে কিরণ কুমারের সঙ্গে সরাসরি যোগ আছে, আপনার কথা থেকে মনে হচ্ছে। না থাকলে কিরণ কুমারের পক্ষে অত কোটি টাকা মারা কোনোদিন সম্ভব ছিল না। রাজনৈতিক নেতাদের যদি আশীর্বাদ না থাকে তাদের ধরা উচিত। আমার তো ধারণা যে এখন কিরণ কুমারকে ধরে রাজনৈতিক নেতাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, নাহলে তখন ধরা হয়েছিল, তখন চিফ সেক্রেটারি নবান্নে দাঁড়িয়ে যে বক্তব্য দিচ্ছিলেন, তো এখন বক্তব্য দিন না, এখন বেড়াল, এখন মুখ দিয়ে কথা বেরোবে না, কারণ এখন সেই রাজনৈতিক নেতাদের বাঁচাতে হবে। অতএব যারা আইএস অফিসার আছেন তারাও এখন মোসাহেবি করবেন। ঠিক, তখন আর্গুমেন্টটা ছিল যে কিরণ কুমার পারাবেন না, অতএব গ্রেফতার করা বাড়াবাড়ি হয়েছে। এখনো তো তাই, এখনো পারাবেন না, তাহলে গ্রেফতার করতে হলো কেন? কারণ হচ্ছে তখন রাজনৈতিক নেতারা চাইছিলেন না গ্রেফতার করা হোক, এখন নিজেদের বাঁচানোর জন্য যদি তাকে দিয়ে বাঁচা যায়, এই হচ্ছে ফারাক। একেবারে আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে অনেকে বলছেন যে এর পেছনে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে, যে জন্য তড়িঘড়ি সিআইডি কে গ্রেফতার করতে হয়েছে। কারণ এই যে ইডির বাসটা খুব দ্রুত আসছে, এই একই ঘটনায় ইডি তদন্ত করছে এবং একের পর এক যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে, তাতে সিআইডি কে আগে ভাগে গ্রেফতার করে মুখ রক্ষাটা করতেই হতো। দেখুন, এসজেডিএ দুর্নীতিকাণ্ডে ফের গ্রেপ্তার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের প্রাক্তন সিইও গোদালা কিরণ কুমার, এবার রাজ্য পুলিশের সিআইডির হাতে। কিন্তু যাকে গ্রেফতার করায় কে জয়রামনকে শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছিল রাজ্য সরকার, সেই গোদালা কিরণ কুমারকেই 2 বছরের মাথায় হঠাৎ কেন গ্রেফতার করলো রাজ্য পুলিশের অধীনস্থ সিআইডি? সিআইডির এই হঠাৎ তৎপরতায় নানা মহলে প্রশ্ন উঠছে। এসজেডিএ দুর্নীতি তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেভাবে তরতরিয়ে এগোচ্ছে, তা দেখেই কি হঠাৎ সিআইডির এই তৎপরতা? ইডি নামক দুঃস্বপ্নই কি এখন সিআইডিকে তাড়া করছে? ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই তারা এসজেডিএ দুর্নীতি তদন্তে অনেক দূর এগিয়ে গিয়েছে। গোদালা কিরণ কুমার সহ মোট 14 জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, আর তাতেই উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। কিরকম? ইডি সূত্রে দাবি, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ বা এসজেডিএ এর আওতায় শ্মশান ও নদী সংস্কার মিলিয়ে প্রায় 80 কোটি টাকার প্রকল্প ছিল। তদন্তে নেমে জানা যায় এর মধ্যে 60 কোটি টাকা বরাদপ্রাপ্ত সংস্থাকে মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নথিপত্র আরেকটু ঘাঁটতেই গোয়েন্দাদের চোখ কপালে ওঠে, কারণ তদন্তে জানা যায় এই প্রকল্পের জন্য টেন্ডার ডাকা হলেও শেষমেশ বেআইনিভাবে একটি সংস্থাকে বরাদ পাইয়ে দেওয়া হয় এবং সেই সংস্থাকেই 60 কোটি টাকা মেটানো হয়েছে। অথচ কোন কাজের জন্য এই বিপুল অর্থ দেওয়া হয়েছে সেই সংক্রান্ত কোনো নথি পর্ষদের কাছে নেই। ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে গোদালা কিরণ কুমার জানান টাকা মেটানো হয়েছে পণ্য সরবরাহের জন্য, অথচ তদন্ত চালিয়ে দেখা যায় যে পণ্যের কথা বলা হচ্ছে তা দেওয়াই হয়নি। প্রথমে বেআইনি বরাত, তারপর কাজ ছাড়া টাকা। গোয়েন্দা সূত্রে দাবি, এই দুয়েই পরিষ্কার যে পর্দার আড়ালে কিছু একটা বড় খেলা হয়েছে। কিন্তু এত কিছু হলো, অথচ এসজেডিএ তৎকালীন সিইও কিছু টের পেলেন না। ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে গোদালা কিরণ কুমার দাবি করেন এম সরকার নামে এক সিনিয়র ইঞ্জিনিয়ার এসে কাগজে সই করিয়ে নিয়ে যেতেন। বৃহস্পতিবার গোদালা কিরণ কুমারের আইনজীবীও দাবি করেন তাকে বলির পাঁঠা করা হচ্ছে। চাকরিজীবী হিসাবে গোদালাকে জেল খাটানো হচ্ছে। বোর্ড মেম্বারদের বিরুদ্ধে তদন্তের কোনো হদিশ আমরা কিন্তু এখন অবধি আদালতে পাচ্ছি না। আমরা বলেছি গোদালাকে এটা স্কেপগোট করা হচ্ছে। কিন্তু ইডির প্রশ্ন, কোথায় সই করছেন সেটা দেখতেন না এই আইএএস অফিসার। গোয়েন্দা সূত্রে দাবি, গোদালা কিরণ কুমারের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি নিয়ে তারা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন। তার স্ত্রীর সম্পত্তির নথিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি 60 কোটির মধ্যে 18 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, বাকি টাকার খোঁজ চলছে।
বিরোধীরা প্রশ্ন তুলছেন এসজেডিএ দুর্নীতিকাণ্ডের ইডি তদন্তে রাজনৈতিক রাঘব বোয়ালদের নাম উঠে আসতে পারে। এটা আজ করতে পেরেই সিআইডি তৎপর হয়ে উঠল। আর অতীতে ধনেখালিতে পুলিশ হেফাজতে বন্দি মৃত্যুই হোক কিংবা ৭০-এ মহিলার ওপর নির্যাতন, একাধিক মামলায় আসল ঘটনা চেপে দেওয়ার চেষ্টার ভুরি ভুরি অভিযোগ উঠেছে সিআইডির বিরুদ্ধে। প্রকাশ সিনহা ও সনোজ ঝা, এবিপি আনন্দ। আমরা জানি না সিআইডির গ্রেফতারের এই খবর শুনে, এই খবর দেখে জয়রামান তার বিখ্যাত সেই হাসিটি গোফের ফাঁকে হাসছেন কিনা। আমি সিকুমারদার কাছে যাবো। সিকুমারদা, এই যে জয়রামানের সিদ্ধান্তে শেষ পর্যন্ত রাবার স্ট্যাম্পটা পড়লো, এর কারণ কি আপনার মনে হয় যে কোথাও সেন্ট্রাল এজেন্সি প্যারালালি তদন্ত করছে, দ্রুত পৌঁছচ্ছে, সেই জন্য তড়িঘড়ি এটা করা হলো? আমি তোমাকে দুটো জিনিস খেয়াল করিয়ে দিই। ইডি কি বলেছে সেটা আমি একদম ভার্বাটি ওদের ল্যাঙ্গুয়েজে বলছে উই আর ট্রাইং টু লোকেট দ্য ফান্ড ফ্লো টু ট্রেস দ্য বেনিফিশিয়ারিজ। কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ সুপ্রিম কোর্ট সারদা কেলেঙ্কারিতে যে কথা বলেছে বেনিফিশিয়ারি কারা, ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলছে উই আর ট্রাইং টু লোকেট দ্য ফান্ড ফ্লো টু ট্রেস দ্য বেনিফিশিয়ারিজ। তাহলে এইটা যখন হলো তখন আরেকটু ব্যাক করে যাই, আমরা চিফ সেক্রেটারি কি বলেছিলেন সেই সময়? চিফ সেক্রেটারি বলেছিলেন, মিস্টার সঞ্জয় মিত্র বলেছিলেন, ইট ইজ হাইলি এম্বারাসিং অ্যান্ড আনওয়ান্টেড। ঠিক আছে, এইটা হচ্ছে চিফ সেক্রেটারির কথা। এখন একদম নজরুল সাহেব যা বললেন, আমি যদি ওখান থেকে আরেকটা বলা হয়েছিল যে বাড়াবাড়ি হয়েছে, কেন নবান্নকে জানানো হয়নি, না জানিয়ে কেন গ্রেফতার হলো। ওইটা তো ঠিক অফিশিয়ালি বলেন, অফিশিয়ালি যা বলেছেন সেটা বললাম, হ্যাঁ, আর আনঅফিশিয়ালি যা বলেছেন তা তুমি যা বললে, দুটোই মিলিয়ে। এবার নজরুল সাহেব যেটা বললেন আমি ঠিক ওইটা থেকেই শুরু করি, ওটা বোধহয় বেটার হবে। যে সরকার যা চায়, সরকার মানে কতগুলি অ্যাডমিনিস্ট্রেশন, জেলা অ্যাডমিনিস্ট্রেশন নড়ে চড়ে কিছু মন্ত্রীদের কথায় কোনো ভুল নেই। আমি ১৫টা বছর মন্ত্রী ছিলাম, একদম আমি তো ওইটা জায়গাটা নিয়ে বলছি, কারণ এর আগের আলোচনায় নজরুল সাহেব এবং আমি ওই একই জায়গাতে অবস্থান করেছিলাম, আমরা কন্ট্রাডিক্ট করিনি। প্রবলেম হচ্ছে যে সরকারে কারা কারা বেনিফিশিয়ারি, সরকার চেয়েছিল যে এই বেনিফিশিয়ারিগুলো যেন চাপা পড়ে যায়। গোদলা কিরণ কুমারকে যদি সত্যি সত্যি একদিনের মধ্যে বেল দেওয়া হয়েছে, কিন্তু তার মানে সরকারের অ্যাটিটিউড বোঝা গেছে। চিফ সেক্রেটারি রিফ্লেক্টস দ্য অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট। তাকে হাজির করার সময় আসেনি, ঠিক মানে হেফাজতের সময়ের মধ্যেই তাকে কোর্টে হাজির করে তারপরে বেল চাওয়া হয়ে গেছে। তাহলে প্রবলেম হচ্ছে যে চিফ সেক্রেটারি হচ্ছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এক্স, তো এখানে দাঁড়িয়ে আছেন, সুতরাং এটা কনফার্ম করবেন যে চিফ সেক্রেটারি ইজ প্র্যাকটিক্যালি দ্য ফেস অফ দ্য গভর্নমেন্ট এন্ড মাউথপিস অফ দ্য গভর্নমেন্ট। পাশাপাশি আরেকটা বলি, যিনি গ্রেফতার করলেন তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো। এবার এটা করা হবে এই কারণে, কারণ এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা ওই জোড়াপানি নদী যেটা বলছে, সেই জোড়াপানি নদী এখানে বহু মানুষ শুনছেন, ওই নদীটা যেরকম ছিল এটা উনি খুব ভালো বুঝবেন, তা হচ্ছে যে নদী যেখানে যেভাবে ছিল, যতটা ঘাস ছিল, ঘাস আরো কয়েকটা বর্ষাকাল পেরিয়ে গেছে, আরো কয়েকটা বেড়েছে, আরো কিছু লোক তার উপরে বাড়ি করেছে, এই গোটা নদীটা নাকি সংস্কার হয়েছে, তার জন্য ১০ কোটি টাকা পেমেন্ট হয়েছে, এই গোটাটাই মানুষ দেখতে পাচ্ছেন। কিন্তু আজ যেটা বলছি, ইডি যেটা বলেছে, এটি আমি বলে কারা কারা বেনিফিশিয়ারি তা যেমন খোঁজা হচ্ছে, তেমনি আরেকটা কথা বলছে যে আমরা এখন দেখব সেটা হচ্ছে হাউ দ্য ক্যাশ ওয়াজ ইউজড ক্যান বি দ্যাট ক্যান বি এ ভাইটাল ক্লু। বলছে যে ওই টাকা যখন চেকটা ক্যাশ হলো, সেই টাকা কোথায় গেল, এবং তারপরে ওটা আবার ইডি পরে যেটা বলছে সেটা হচ্ছে আমরা খুঁজবার চেষ্টা করছি বেনিফিশিয়ারি কারা। এই দুটো থেকেই যেভাবে সারদাতে তাড়াতাড়ি সিট তৈরি করে সিআইডি কে দিয়ে তদন্তের নাম করে তদন্ত গোটা জায়গাটাকে নষ্ট করা হয়েছিল। বারবার সারদা বলে দর্শকরা আতঙ্কিত হবেন যে সারদার মতো এটাও ধামাচাপা পড়বে। হ্যাঁ, আমি একটা কথা বলিনি, যেভাবে সিআইডি যেভাবে ঘটনাটাকে সাপ্রেস করেছিল, আজকে ঠিক অ্যারেস্ট করা মানে হচ্ছে আবার ওই সুযোগটা তৈরি করা। আমি এখানে আপনাদের সবার কাছে আমার যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, আজকের কোন উচ্চাকাঙ্ক্ষী তরুণ বা তরুণী যারা অ্যাসপিরেন্ট এবং আইএএস আইপিএস হতে চায়, এই যে ঘটনাগুলো শুধু আমাদের রাজ্যে নয়, অমিতাভ ঠাকুর, গোটা দেশ উত্তাল হয়েছে যে ঘটনায়, যাকে অভিযোগ যে একেবারে মিথ্যে ধর্ষণ মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন সরকারের তরফ থেকে উত্তরপ্রদেশে, সেই জিনিসগুলো কতটা ধাক্কা দিচ্ছে যারা ভবিষ্যতে দু চোখে আইএএস কিংবা আইপিএস হওয়ার স্বপ্ন দেখছেন। আমরা কথা বলেছিলাম কয়েকজনের সঙ্গে, দেখুন। হ্যাঁ, কনসিকুয়েন্সেস হচ্ছে, আইপিএস এন্ড আইএএস আর সাফারিং, অনেক কটাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার একটা বিশ্বাস আছে কি কতদিন ওরা আমাদের সাপ্রেস করে রাখতে পারবে।
উই আর অনেস্ট টু আওয়ারসেলভস, উই আর অনেস্ট টু আওয়ার ডিউটিজ, আর ওইটা যদি আমরা ফলো করি তাহলে কতদিন ওরা আমাদেরকে সাপ্রেস করে রাখতে পারবে, কতদিন। যদি আমাদের কিছু লোক থাকে এরকম ধরনের, যদি আরও আইএস বা আইপিএসের যদি এরকম কাজে এগিয়ে আসে তাহলে সবাই আমরাও ইন্সপায়ার হয়ে সেভাবে কাজ করতে পারি। जो भी अमिताभ ठाकुर के साथ हुआ है तो बाद में अगर वो कोई एक्शन लेते हैं तो उनको सस्पेंड कर दिया जाता है, उनके अगेंस्ट रेप चार्जेस आ जाते हैं, तो ये सारे कॉन्सिक्वेंसेस एक तरीके से डिस्करेज करते हैं आईएएस को, आईपीएस को। নেতা কখনো কিন্তু কখনো গভর্নমেন্ট সার্ভেন্টকে সাপ্রেস করে রাখতে পারে না, কখনো পারিনি, পারবেও না। সমস্যাটা হচ্ছে যে আমাদের সাস্টেনেন্সটা আমরা মেনটেন করতে পারছি না। যে নাকি তার কাজটা করলো আইন অনুযায়ী জয়রামন, হি হ্যাজ দ্য রাইট টু অ্যারেস্ট হিম, সে পানিশড হলো। মানে ব্যাধিটা যদি ওভাবে ছড়িয়ে যায় আমাদের খুব খারাপ হবে ভবিষ্যৎটা। শোভিলাস, আমার দেখে ভালো লাগলো যে যাদের দু চোখে স্বপ্ন তারা অন্তত উজ্জ্বল দিকটাও দেখছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি কি আইএএস অত্যন্ত একের পর এক দায়িত্বপূর্ণ পদে ছিলেন, তারপরে রাজনীতিতে এলেন যে ক্ষমতাটা এখানে বেশি? না, ক্ষমতার জন্য তো আমি আসিনি। না, আমি ওই কথা, ক্ষমতা এখানে বেশি না। আমি রিটায়ারমেন্টের পরে আমি সেটাই বলছি যে কিছু একটা কাজ করা। আপনার কি মনে হয় এই মুহূর্তে সিচুয়েশনটা বা সারা জীবন আপনাকে যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিরকম, কতটা সুখকর? না না, ন্যাচারালি এই সব কি কখনো সুখকর হয়? আমার সঙ্গেও বহু মন্ত্রীর ফাইট হয়েছে, কেমন কাজে সবসময় সুখকর যে হয় না এটা ঠিকই। আবার এও ঠিক যে হয়তো আমি কোনোদিন চুরি করিনি বলে কেউ আমাকে সেইভাবে আটকাতে পারেনি বা সেইভাবে সাপ্রেস করতে পারেনি। ঠিক, কিন্তু আজকের আপনার রিটায়ারমেন্টের পরেও আজকের ভারতবর্ষের অবস্থাটা, পরিস্থিতিটা কি ক্রমশ খারাপ হচ্ছে? অনেক পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে। কেননা দুই পক্ষই, এটা দুই পক্ষই হয়েছে। কিন্তু মজা হয়েছে যে যখন আইএএস আইপিএস অফিসাররা, এটা একটু বলতে যাই, এই ম্যানেজমেন্টের সঙ্গে যখন কম্পিটিশনটা শুরু হলো, একই ধরনের ম্যানেজমেন্টে গিয়ে 40 লাখ 45 লাখ এরকম সব শুরু করলো, বুঝতে পেরেছেন? তখনই এখানে ভাবছে যে আমার তো কোথাও সুযোগ আছে। সেটা হলো, কিন্তু যারা মেরুদণ্ড সোজা করে সিস্টেমকে ফাইট করছে, লড়াই করছে, রাজনৈতিক প্রভুদের অপরাধ এবং দুর্নীতি সামনে আনছে, কি অবস্থা হচ্ছে তাদের? এবং মানে আমি বলছি শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কোথায় দেখবেন সর্বত্র সর্বত্র অসংখ্য উদাহরণ, সর্বত্র। কিন্তু পশ্চিমবঙ্গে এইটা বর্তমানে এই সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এই যে বর্তমান সরকার, তারা না মানছে কনস্টিটিউশনাল প্রভিশন, না আনছে তাদের কোনো, না আছে কোনো নীতি, না আছে কিছু। এবং সবসময় আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো যে কাউকে স্কেপগোট করা। এখানে যেমন এই হয়তো কিরণ কুমার নির্দোষ আমি বলবো না একেবারেই, কারণ এর আগে সবথেকে বড় উদাহরণ জয়রামনকে স্কেপগোট করা। হ্যাঁ, জয়রামনকে স্কেপগোট করছে, মানে সারা জীবন তো ক্যারিয়ারে কম্পালসারি ওয়েটিংটা লেখা থাকলো, লেখা থাকবে। শুধু তাই না, তার এটা যে কত ডিপ্রেসিং, না এটা যে কত লেখা থাকাটা কথা নয়। আচ্ছা, এরপরে যদি এখানে অন্য দলের সরকার আসে তাহলে তারাও কিন্তু জয়রামনকে পছন্দ করবেন না। আজকে যারা দাবিদারি করছে, মোসাহেবি করছে, একদম কোন সম্মানহীন ভাবে অন্যায় কাজ করছে, তাদেরকে আবার আপনি একেবারে যথার্থ বলেছেন। তার কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশে মানে ধর্ষণের মিথ্যে মামলা আনার যে অভিযোগ, তা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দল পাশে দাঁড়াচ্ছে না এই অমিতাভ ঠাকুরের। দেখুন কি ঘটনা। দুই রাজ্যের দুই দুঁদে আইপিএস মেরুদণ্ড সোজা রেখে দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে তারা কখনো ভয় পাননি, আর দুজনেই রাজরোষে পড়ে পদ খুইয়েছেন। এসজেডিএ দুর্নীতিকাণ্ডে গোদালা কিরণ কুমারকে গ্রেফতার করায় যেমন কে জয়রামনকে শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল সরকার, তেমনি মুলায়ম সিংহ যাদবের বিরুদ্ধে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে মুখ খোলার পরই 6 মাসের পুরনো ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে অমিতাভ ঠাকুরের বিরুদ্ধে। তারপরও পিছু না হটায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাসপেন্ড করেছে সমাজবাদী পার্টির সরকার। 10 জুলাই একটি অডিও টেপ প্রকাশ্যে এনে সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদবের বিরুদ্ধে হুমকির অভিযোগ করেন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর। ताज साहब ने कहा पता है आपको, रामील की दावत में स्कूल में ले गए अंदर। सर मैं समझ नहीं पा रहा हूँ सर। तो हमें बचाया तो फिरते से, उससे ज्यादा हो जाएगा आपका। अब आप सुधर जाइए, तय कह दिया मैंने।
মুলায়মের বিরুদ্ধে অভিযোগ করার পরদিনই অমিতাভ ঠাকুরের বিরুদ্ধে রুজু হয় ধর্ষণের মামলা। তবে সাম্প্রতিক কোনো অভিযোগের প্রেক্ষিতে নয়, বরং গত বছরের ডিসেম্বরের একটি অভিযোগের ভিত্তিতে। কিন্তু 6 মাসে যে অভিযোগ নিয়ে কোনো নাড়াচাড়া হলো না, আচমকা মুলায়মের বিরুদ্ধে মুখ খোলার পরই তা নিয়ে অমিতাভ ঠাকুরের বিরুদ্ধে কেন তৎপর হলো অখিলেশ সরকারের পুলিশ? पर आरोप लगा है, मैं इसे श्री मुलायम सिंह यादव जी का रिटर्न गिफ्ट मानता हूं। এক ধাপ এগিয়ে আইপিএস অমিতাভ ঠাকুরের স্ত্রী একটি ইংরেজি বেসরকারি চ্যানেলে দাবি করেছেন, তারা যখন দিল্লিতে যান তখন অভিযোগকারিণীকে তাদের বাড়িতে নিয়ে যায় পুলিশ, কারণ এর আগে কোনোদিনও ওই বাড়িতে আসেনি অভিযোগকারিণী। তাই চোখে না দেখে তিনি বলতে পারতেন না কিভাবে বাড়ির মধ্যে তার উপর অত্যাচার হয়েছে। তাই আদালতে যাওয়ার আগে তাকে বাড়ি ভালোভাবে চিনিয়ে দিয়েছে পুলিশ, যাতে মিথ্যে বর্ণনা দিতে অসুবিধে না হয়। অমিতাভ ঠাকুরের ওপর মুলায়ম সিংহ যাদবের রাগের অন্য একটি কারণও খুঁজে পাচ্ছেন কেউ। একটি ইংরেজি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশের শাহজাহানপুরে সাংবাদিক যোগেন্দ্র সিংহকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে পুলিশ এবং উত্তরপ্রদেশের অনগ্রসর উন্নয়ন প্রতিমন্ত্রী তথা মুলায়মেরই দলের নেতা রামমূর্তি সিংহ বর্মার অনুগামীদের বিরুদ্ধে। আর পুড়ে যাওয়ার পর মৃত্যুর ঠিক আগে এহেন যোগেন্দ্র সিংহের বয়ান রেকর্ড করেছিলেন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুরই। স্বভাবতই বিরোধীরা প্রশ্ন তুলছে, এই কারণেই কি নির্ভীক আইপিএস রাজরোষের শিকার হলেন? এবিপি আনন্দ। বিজন, কি মারাত্মক! শাসকের সুরে সুর না মেলালে মানে ফলস রেপ চার্জ। আমি তোমায় বলছি যে এটা উত্তরপ্রদেশ বলো, পশ্চিমবঙ্গ বলো, হরিয়ানা বলো, কোনো জায়গায় কিন্তু আমি ব্যতিক্রমী হিসেবে দেখাতে পারবো না। কেন আমি বলছি? অশোক খেমকার কথা তোমার মনে থাকবে, রবার্ট ভদ্রার বিষয়টিকে সামনে এনেছিলেন। আজকে কিন্তু ক্ষমতায় বিজেপি, আজকে হুডা পরাজিত হয়েছেন, কিন্তু খেমকা সেই পরিবহনের মিউজিয়ামের দায়িত্বে ছিলেন, আজও তাই। অর্থাৎ রাজনীতিবিদরা সাধারণভাবে এই সিট দ্বারা সোজা করা অফিসারদের পছন্দ করেন। একটু আগে নজরুল সাহেব যেটা বলছিলেন, এটা কিন্তু আমি বলছি কমন গোটা দেশ জুড়ে এই মুহূর্তেই 2015 দাঁড়িয়ে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে পুলিশের বিরুদ্ধে এরকম ধর্ষণের অভিযোগ ওঠেনি বোধহয়। তুমি জয়রামন বলো, জয়রামন ধর্ষণের কথা বললাম না না, আরে ধর্ষণ আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন, জয়রামন ব্যতিক্রমী পেয়েছে। কে জয়রামন? দারুণ অফিসার, বাকি আছে আর কি। তুমি মিথ্যে মামলার নোট করছো না তো? না না, কোথায় কি রকম সুবিধা কে জয়রামন সেইটা করবেন তো। অফিসার হিসাবে অসম্ভব ভালো, এটা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই। কিন্তু ওনার পদ্ধতিগত দিক থেকে একজন আইএএস অফিসার যিনি সিইও পোস্টে তখন রয়েছেন, তিনি তো 4-5টা মার্ডার করেননি যে তাকে তিনি পালিয়ে যেতে পারেন। তিনি একটা সরকারি পদেও তখন রয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির। দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে, সেই আইএএস অফিসার, তাকে যদি অ্যারেস্ট করতেই হতো, তার উপরে যারা রয়েছে ডিজিপি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, এদেরকে জানিয়ে তারপর যদি আমি একটা জিনিস বুঝতে পারছি এই যুক্তি তো সেদিন দেয়া হয়েছিল, আইন কি আছে নজরুল সাহেব বলবেন, কিন্তু আমার যুক্তিটা পরিষ্কার। পাল্টা যুক্তি হিসেবে বলা হয়েছিল যে উনি কিরণ কুমার কি দেশ ছেড়ে পালিয়ে যাবেন, রাজ্য ছেড়ে পালিয়ে যাবেন, অ্যারেস্ট কেন করতে হবে? আজকে সিআইডি কে কেন অ্যারেস্ট করতে হলো? সিআইডি যখন অ্যারেস্ট করেছে তার নির্দিষ্ট পদ্ধতি মেনে করেছে, তদন্ত করে করেছে। সেই তো তুমি করেছে যে রাজনৈতিক তদন্ত করেছে, সঠিকভাবে করেই করেছিল। রাজনেতা নেত্রী বলে দেবেন যে গ্রেফতার হবে কি হবে না, উনি তদন্ত করছেন। কি বলে আইন? কি বলে? এর সঙ্গে দুটো আইনটা শুধু জেনে নি। আইন অনুসারে যার প্রশাসনকে জানানো অভিযোগ হয়েছে, সে অভিযোগ থাকলে আগে গ্রেফতার করা যেত। এখন সুপ্রিম কোর্টের নির্দেশের পর আইন সংশোধিত হয়েছে। পুলিশ অফিসার যদি তদন্ত করে দেখেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা সত্যি, মানে প্রমাণ করা যাবে, প্রমাণ পাওয়া যাচ্ছে, তাকে কোর্টে পাঠাতে হবে। এখানে যে দুর্নীতির অভিযোগ, সেখানে অ্যারেস্ট করা যায়, তার জন্য কারো অনুমতি নিতে হবে না। চোরের কোনো ক্লাসিফিকেশন আছে এবং আমাদের সুমন চোরের ক্লাসিফিকেশন আছে না। আমি বলছি কি মারাত্মক চোর এসপি কি চোর অমুক, এটা হয়? চোর তো চোরই হয় না। আমি বলছি নজরুল সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে সরকারের গুরুত্বপূর্ণ কথা, আমি বলছি যে সরকারের কোনো অংশ যদি যুক্ত থাকে, কোনোদিন সবুজ সংকেত আসবে গ্রেফতার? কখনো আসবে না। আমি বলছি তদন্ত সবুজ সংকেত এই সরকারই করে দিল, তাকে অ্যারেস্ট করার জন্য সবুজ সংকেত এই সরকার দিল। আইএএস অফিসারকে গ্রেফতার করছে, ইডির বাসটা খুব তাড়াতাড়ি আসছে। আইএএস অফিসারকে গ্রেফতার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার পিছপা হয় না, সেটা কিন্তু দেখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদাহরণ দিও না 2 বছর দেরি করে। আমি বলছি তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করলো, বিরোধীরা বলবেন এই কথা। 2 বছর একটা জিনিস, একটা আইএএস অফিসারকে গ্রেফতার করছে, অসুবিধা কি ছিল? যদি 2 দিনের মধ্যে তাকে একদিন পর অ্যারেস্ট করতে অসুবিধা ছিল?
আমি একটা প্রশ্ন করছি, চোর আইএস এর মাঝখানে কি গ্রেফতার করতে হলে কি করতে হবে, একজন মন্ত্রীকে গ্রেফতার করতে হলে কি করতে হবে, এটা কোন আইনে লেখা আছে? একেবারে শেষ, আমি একেবারে যেটা পরিষ্কার বলতে পারি সেটা হচ্ছে প্রশ্নটা আবার আমরা বেসিক জায়গায় ফেরত গেলাম যে তাহলে জয়রামন ভুলটা কি করেছিলেন। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা অন্য আরেকটি বিষয়ে ফিরব আমাদের সঙ্গে। ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই। অনেকে বলছেন যে ভর দুপুরে বর্ধমানে এরকমই ভজন ধারা নেমে এসেছিল, সে নেমে আসুক, কোনো আপত্তি নেই, কিন্তু অনেকে আপত্তি তুলছেন যে সাংবিধানিক পদে থেকে যেভাবে শাসকের স্তুতি হলো তাতে এক পদের অধিকার মর্যাদা কতটা রক্ষিত হলো, দুই যে সাধারণ মানুষের জন্য সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান রচিত হয়েছে তাদের ভরসা কতটা বাড়ল। বিচিত্র বিড়ম্বনায় রাজ্য মানবাধিকার কমিশন, কোনো সংশয়ের জায়গা নেই। আমাদের দ্বিতীয় পর্ব এই নিয়ে আমাদের এখনকার বিষয়। না পরাজিতের মুখ্যমন্ত্রী ভজনা, মানবাধিকার না মমতা অধিকার, কার জন্য কমিশন? আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি, আছেন অম্বিকেশ মহাপাত্র অধ্যাপক, অন্যদিকে রয়েছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র এবং জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় আইনজীবী। ওদের কাছে যাব, কিন্তু যে ঘটনা এবং তারপর পরপর যে তুলনাগুলো আসে, অবধারিত তুলনা আগের সময় এবং এখনকার সময় আপনাদের সামনে রাখবো। পাশাপাশি দেখাতে চাইব জাতীয় মানবাধিকার কমিশনের পদাধিকারী এসেছিলেন কলকাতায়, কি বললেন তারা এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে, তাও দেখাবো। মানবাধিকার কমিশনের তরফ থেকে দেখছি যে আমাদের যে কমপ্লেন আসে এখন কিছুই আসছে, আগে যা আসতো তার থেকে কিছুই আসছে না। এবং আরেকটা কথা আমি যেটা বলতে চাই, মানবাধিকার কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত ভালো সম্পর্ক। Picture of a cow and below it is written, cow eats grass. The cow in the picture, in the book, will not eat grass. There are many state commissions where only members are there. Worse is the situation in many of the state human rights commissions. রাজ্য মানবাধিকার কমিশনের কার্যনির্বাহী চেয়ারম্যান নাপরাজিত মুখোপাধ্যায় বুধবার যখন বর্ধমানের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীকে প্রশস্তিতে ভরিয়ে দিচ্ছেন, তখন কলকাতায় বসে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যনির্বাহী চেয়ারম্যান বহু রাজ্যেই কার্যত সাইনবোর্ডে পরিণত হওয়া কমিশনের চেহারার বর্ণনা দিতে গিয়ে বইয়ে গরুর ছবির উদাহরণ টানছেন। অনেকেরই দাবি এটা কাকতালীয় হলেও প্রাসঙ্গিক, কারণ অশোক গঙ্গোপাধ্যায় সরে যাওয়ার পর থেকে এ রাজ্যেও মানবাধিকার কমিশন কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। বিরোধীদের দাবি, যেদিন প্রাক্তন ডিজিপি নাপরাজিত মুখোপাধ্যায়কে এর মাথায় বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই বোঝা গিয়েছিল তিনি কি চাইছেন। কারণ কাটোয়ার গণধর্ষণ কাণ্ডকে ষড়যন্ত্র আখ্যা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর হ্যাঁ হ্যাঁ মেলানোর তৎকালীন ডিজি নাপরাজিতের এই ছবি কে ভুলতে পারে? পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা, বলছে রেপ রেপ করে চিৎকার কর। মেডিকেল এভিডেন্স হয়েছে, এভিডেন্সে পাওয়া গেছে না, কিছু পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের দাবি, ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর। তিনি হয়তো বুঝতে পারেননি অশোক গঙ্গোপাধ্যায় মানবাধিকার কমিশনের মাথায় বসে মানবাধিকার রক্ষার চেষ্টা করবেন, শাসকের স্বার্থ নয়। তাই অশোক গঙ্গোপাধ্যায় যখন অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরী হোক কিংবা কামদুনি কখনো আবেদনের প্রেক্ষিতে কখনো আবার স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিয়েছেন, তখনই শাসকের চক্ষু চুল হয়েছেন। অথবা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জানি না কোনটা অধীনে কি তার মানে অথরিটি কি তার ডাইরেকশন। বিরোধীদের দাবি, তাই শেষ পর্যন্ত অশোক গঙ্গোপাধ্যায় যখন সরেছেন তখন আর কোনো ঝুঁকি না নিয়ে অনুগত নাপরাজিত মুখোপাধ্যায়কে মানবাধিকার কমিশনে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হোক না প্রাক্তন পুলিশ কর্তা, উঠুক না পুলিশের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, তাতে কি মানবাধিকার কমিশনের কার্যনির্বাহী চেয়ারম্যান হিসেবে দিব্য কাজ চালাচ্ছেন নাপরাজিত। আর তাই তো আজ আর আগের মতো মানবাধিকার কমিশনে অভিযোগই আসে না, বলছেন খোদ চেয়ারম্যান।
বিরোধীরা কটাক্ষের সুরে বলছে সরকারের উদ্দেশ্য সাধিত হয়েছে, কাজও হবে না, লোকও যাবে না, অভিযোগও জমা পড়বে না। এই তো চাই এবিপি আনন্দ। জাস্টিস গাঙ্গুলি, প্রথম প্রশ্ন আমার থাকবে যে আপনি বারবার বলছিলেন যে ওই চেয়ারে বসে সেদিন বর্ধমানে যা ঘটলো সেটা করা যায় না, কেন বলছিলেন? দেখুন, মানবাধিকার সম্বন্ধে লোকের ধারণাটা আজকাল খুব মানবাধিকার নিয়ে কথা হয়, কিন্তু মানবাধিকার সম্বন্ধে ধারণাটা স্বচ্ছ করার খুব প্রয়োজন আছে। মানবাধিকার কমিশন যেটা সৃষ্টি হয়েছে, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 দ্বারা এই কমিশন গঠিত। এবং এই যে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট, এটা হলো কেন? এটা যদি আপনি দেখেন, এর পেছনে অনেক দিনের মানবাধিকার কর্মীদের আন্দোলন আছে, অনেক সংগ্রাম আছে। কারণ আমাদের সংবিধানে যেগুলো মৌলিক অধিকার, সেগুলো মানবাধিকারই নামান্তর। এবং মানবাধিকার বলতে যা সংজ্ঞা দেওয়া হয়েছে এই অ্যাক্টে, তাতে এই সাংবিধানিক মৌলিক অধিকারকেই বলা হয়েছে। সেকশন 2D-তে কথাটা বলা আছে। তার সঙ্গে এই ভাষণ, এই ব্যবহার সংগতিপূর্ণ নয় কেন? এবং সেখানে এই আইনটা যখন হলো, কেন হলো? আদালত তো আছে, তাহলে ওই আইনের প্রয়োজনটা কি? ঠিক মানুষ দেখলো এবং সরকারও দেখলো যে মানবাধিকার কমিশন যদি লঙ্ঘিত হয়, মানবাধিকার মানুষের যদি লঙ্ঘিত হয়, তার একটা খুব চটজলদি তার একটা নিরসনের দরকার, তার চটজলদি সঙ্গে সঙ্গে একটা রেমিডির দরকার। কোর্টে যাওয়াটা ব্যয়সাধ্য, কোর্টে যাওয়াটা সময় লাগে। সুতরাং এমন একটা কমিশন তৈরি করো যার মাথায় থাকবেন একজন অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি হাইকোর্টের, যিনি ব্যাপারটা বুঝবেন, এবং তার সঙ্গে আরও দুজন থাকবেন তাকে সাহায্য করার জন্যে। তার কাছে যাওয়া যাবে। যখন মানবাধিকার কমিশনে আমি এখানে ছিলাম, আগেও যারা ছিলেন, আপনাদের অভিজ্ঞতা আছে, সুজাতবাবুর অভিজ্ঞতা আছে, সাদা কাগজে, এরকম একটা সাদা কাগজে আপনি একটা নিজে লিখে চলে যেতে পারেন, আপনি ইমেলে পাঠাতে পারেন, মুখে বলতে পারেন, ওখানে আমার কর্মীরা লিখে দেবে যারা লিখতে পারেন না। সুতরাং যাওয়াটা এত সোজা। এক। দ্বিতীয় কথা, সঙ্গে সঙ্গে যদি মনে করি আমরা একটা গ্রহণযোগ্য ব্যাপার, সেটার উপর আমরা নোটিশ পাঠাই ইত্যাদি করে অনুসন্ধান করে একটা সুরাহার চেষ্টা করি। ব্যয় পয়সাও কম লাগে, সময়ও কম লাগে। এইটা একটা ইন্টারমিডিয়েট একটা পজিশন, মানে কোর্টে যাওয়ার আগেও মানবাধিকারটা সবাই পায়, সহজলভ্য হয়, একদম সাধারণ মানুষের নাগালে পৌঁছয়। এবং সেইখানে দেখতে গেলে সেকশন 12-এ বলেছে যে মানবাধিকার লঙ্ঘনের কোন ব্যাপারগুলো এই কমিশন দেখবে, যেখানে পাবলিক সার্ভেন্টের কোনো অ্যাক্ট অর ওমিশন, যেখানে তার ধরুন আপনি যখন পুলিশের কাছে গেলেন, তার উচিত আপনার এফআইআরটা নেওয়া, কিন্তু সে নিল না, সে আপনার অধিকার রক্ষা করলো না, কিন্তু কোনো জায়গায় এমন ইনভেস্টিগেশন করলো যেটা আপনার মানবাধিকার লঙ্ঘন করলো, ইনভেস্টিগেশন নামে আপনাকে মারধর করলো। এইসব ক্ষেত্রে আপনার কমিশনে আসতে পারে। মানবাধিকার কমিশনে প্রধান বিচার্য বিষয় হচ্ছে সরকারি আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে আপনার অভিযোগ সেটা দেখা। গোয়িং বাই ইওর ওয়ার্ডস, these are words of the statute. Absolutely. স্ট্যাটুটের এই শব্দগুলো যদি হয়, তাহলে সেদিন নাপরজিৎ বাবু যেটা বলেছেন সম্পূর্ণ উল্টো। কেন আমি বলছি, আমি যদি ভাবি নাগরিক হিসেবে, ধরুন আমার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আপনি চেয়ারে আছেন, আপনি যদি বলেন যে সরকারের সঙ্গে আপনার ভীষণ ভালো সম্পর্ক, আমার ভরসার জায়গায় তো আপনি থাকবেন না। সুতরাং আমি যেটা বলছি, এখানে সমস্ত জায়গায় আছে, অনেক জায়গায় বলাও হয়েছে যে মানবাধিকার কমিশন কাজ করবে অ্যাজ ওয়াচ ডগ ওভার রাইটস অফ ইন্ডিভিজুয়াল, এবং সে ওয়াচ ডগ হিসেবে কাজ করতে গেলে তাকে করতে হবে কি, সরকারের সঙ্গে ব্যাপারটা দেখতে হবে, সরকার ঠিক মতো যদি মানছে কিনা, যদি না মানে রেকমেন্ডেশন করা। এখন সেখানে আপনি কিছু মনে করবেন না, ওয়াচ ডগের সঙ্গে হিজ মাস্টার্স ভয়েসের তো একটা তফাৎ হয়। আপনার হিজ মাস্টার্স ভয়েসের ছবি মনে আছে? এখন উঠে গেছে। যে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হিজ মাস্টার্স ভয়েস হতে পারে না। সরকার যা বলবেন তিনি সেটাই স্তুতি করা, তিনি সেখানে যাবেন কেন? কোনোদিন তো যাননি। আজকে 95 সাল থেকে
আজকে যে এতদিনের ঘটনা, আজকে 2015 হলো, কতদিন হলো? প্রায় 20 বছর হলো। একদম কেউ তো জাননি, আজ অব্দি কেউ জাননি। তো তারা তো বিচারপতি ছিলেন, তারা তো নিজেদের দায়িত্ব যা হোক পালন করেছে। আমার কথা না বাদ দিন, আমি না খারাপ লোক সরকারের চোখে, কিন্তু আগেও যারা ছিলেন কেউ তো জানি। আমি একবার দ্রুত দেখে নেব যে কেন যাওয়াটা উচিত নয়, তো এটার সঙ্গে খাপ খায় না। ব্যতিক্রমী ঘটনাটা ঘটালেন এবং গেলেন সেই মাননীয় নাপরাজিত মুখোপাধ্যায়, তার কেরিয়ার গ্রাফ। ওনার যে ফেনোমেনাল মেমোরি, যার দ্বারা উনি এই মিটিংটা পরিচালনা করছেন, এটার জন্যই পশ্চিমবঙ্গের লোকেরা উন্নত হবে, ওদের ভালো হবে। মানবাধিকার কমিশনের প্রধান হওয়া সত্ত্বেও সরকারি অনুষ্ঠানে গিয়ে মঞ্চের নিচে দাঁড়িয়ে নাপরাজিত মুখোপাধ্যায়ের মুখে মুখ্যমন্ত্রীর অকুণ্ঠ প্রশংসা শুনে অনেকেই হতবাক। তবে এমনও অনেকে আছেন যারা মোটেও অবাক নন। তাদের দাবি, বক্তার নাম নাপরাজিত মুখোপাধ্যায় হলে এমনটাই আশা করা উচিত, কারণ তিনি তো এরকমই। রাজ্য শাসকের কুর্সিতে যখন যে দল নাপরাজিত, তখন তাদের কাছের মানুষ। রাজ্য পুলিশের ডিজি পদে তার নিয়োগ হয়েছিল বাম আমলে, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন। কিন্তু তারপর বাম সরকারকে হারিয়ে ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেউ কেউ কটাক্ষ করে বলেন, রাজ্যের রাজনৈতিক রং বদলাতে যত সময় লেগেছে নাপরাজিতের ততটা সময় লাগেনি, তার পুরস্কারও মিলেছে হাতে নাতে। 2014 30 সেপ্টেম্বর রাজ্য পুলিশের ডিজির পদ থেকে অবসর নিয়েছেন। নভেম্বরেই তাকে রাজ্য মানবাধিকার কমিশনে জায়গা করে দিয়েছে তৃণমূল সরকার। কিন্তু নাপরাজিত মুখোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি থাকাকালীন তো পুলিশের বিরুদ্ধে বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাহলে তাকে কি করে মানবাধিকার কমিশনে বসায় সরকার? প্রশ্ন তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনও। তাদের বক্তব্য, অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরীর গ্রেফতারি হোক কিংবা ধনেখালিতে পুলিশ হেফাজতে বন্দির মৃত্যু, কামদুনি খরজুনায় ধর্ষণ করে খুনের ঘটনাই হোক কিংবা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলা, পুলিশের বিরুদ্ধে এসব ঘটনায় যখন অভিযোগের আঙুল উঠেছে তখন রাজ্য পুলিশের মাথায় ছিলেন নাপরাজিত মুখোপাধ্যায়। এমনকি 2011 সালে কুতুবুদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তির সন্ধানে গিয়ে তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ কিংবা মানিক মণ্ডল নামে এক হকারকে বেআইনিভাবে 5 দিন আটকে রাখার অভিযোগ যখন পুলিশের বিরুদ্ধে উঠেছে, তখনও রাজ্য পুলিশের ডিজি পদে ছিলেন এই নাপরাজিত মুখোপাধ্যায়। নপরাজিত বাবু মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ আমরা মানতে নারাজ। যারা ইম্প্যাকেবল রেকর্ড, যাদের মানবাধিকার সুরক্ষার প্রশ্নে তাদের রাখো, মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে যাদের রেকর্ড আছে তাদের রাখছো কেন? এইসব মামলা বিচারাধীন থাকা অবস্থাতেও কিভাবে নাপরাজিত মুখোপাধ্যায়কে রাজ্য মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে বসানো হলো, সেই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলাও করেছে মানবাধিকার সংগঠন এপিডিআর। তবে বিরোধীদের কটাক্ষ, যে যাই বলুক, আনুগত্য দেখিয়ে নাপরাজিত যে জায়গা করে নিয়েছেন সেখানে তার আর কোনো ঝুঁকি নেই। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। শ্রোতাদা, একজন সাধারণ মানুষ রাষ্ট্রযন্ত্রের কাছে যিনি পীড়িত হয়েছেন, যার অভিযোগ আছে, যার মানবাধিকার লঙ্ঘিত হয়েছেন বলে যিনি মনে করছেন, তিনি যদি শোনেন যে যেখানে তিনি বিচার পেতে যাবেন, বিচারের আর্জি নিয়ে যাবেন, সেই ক্ষমতার কেন্দ্র বলছে যে রাজ্য সরকারের সঙ্গে ভালো সম্পর্ক, এমনকি ব্যক্তিগত প্রশংসা, স্মৃতিশক্তির প্রশংসা, কোনো ভরসা পাবেন সেই গ্রামের মহিলা পুরুষ, অম্বিকেশ বাবুরা আজকে দাঁড়িয়ে, কিংবা কামদুনি, কিংবা আজকে সাত্তরের মহিলা? সেই জন্য এটা উনি বলছেন কমিশনে আর আসছে না। ওনার উত্তরের মধ্যেই আপনার প্রশ্নে উনি উত্তর দিয়ে দিয়েছেন যে কমিশনে কেউ আসতে চাইছে না। যদিও অশোক বাবুর আমলে বা তার আগের আমলে অন্তত আমরা দেখিনি, অচিত্রদাস মুখোপাধ্যায়ের সময় থেকেই তো আমরা কমিশনে আমাদের যাতায়াত, এবং তখন আমরা দেখিনি যে বাসে বাসে লিখে দেওয়া হতো আপনার অধিকার রক্ষার জন্য আসুন। এটা প্রচারে ভালো, এটা অনবদ্য দিক, কিন্তু কেউ যাচ্ছে না তারপরও কেন? তখন বুঝতে পারছে যে পাবে না। যেটা কমিশনটা করাই হয়েছিল, যেটা অশোকবাবুরা বলছেন, পুরো কনসেপ্ট প্যারিস প্রিন্সিপাল থেকে এটা করা হয়েছিল। বিশ্ব জুড়ে আমরা বলেছি যে আদালত এবং সরকার মাঝখানে দুজনেই আলাদা, সংবিধান অনুযায়ী আলাদা, স্বতন্ত্র, কিন্তু মাঝখানে তোমার কিছু রিড্রেসাল সিস্টেম রাখতে হবে, যেখানে লোক গিয়ে একটু রিড্রেস পায়। হাইকোর্ট তো পরের ধাপ, ফলে যে কোয়াসি জুডিশিয়াল পাওয়ার আছে, কোয়াসি জুডিশিয়াল পাওয়ার থাকার মানে, সিভিল প্রসিডিওর থাকা পাওয়ার মানে এরা স্বয়ংসম্পূর্ণ এবং এরা অনেকখানি স্বাধীনভাবে কাজ করবে। এবং মানবাধিকার, আপনার এই শব্দটা আমি তুলবো, স্বাধীনভাবে। এই যে স্বাধীনভাবে কাজ করার প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় হলে তার স্বাধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, মহিলা কমিশন কাজ করতে কতটা পাচ্ছে সে নিয়ে সংশয় হচ্ছে, কোথাও কি এই স্বাধীনভাবে কাজ করা প্রতিষ্ঠানগুলো? দেখুন, শিক্ষামন্ত্রীর বক্তব্যে আমরা পয়সা দিই, আমরা পয়সা দিই মানে সবাই সেবাদার, এই টেন্ডেন্সিটা। কিন্তু
সরকারি পয়সা দেয়, বিচারপতিদের মাইনেও তো সরকারের কিন্তু আপনি উল্টোটা বলুন, আমি যদি কয়েনের উল্টো দিকটা দেখি, সরকারের ক্ষেত্রেও তো সোসাইটি চেকস এন্ড ব্যালেন্স রাখছে, মানে একটা সেফটি ভালভের কাজ করছে। এইভাবেই তো, এটাই তো এইভাবেই তো সংবিধান করা হয়েছে যে এইগুলো গণতন্ত্রের এইটাই বিভিন্ন পিলার থাকবে, সরকারকে চেক করবে, সরকার অ্যাকাউন্টেবিলিটি কোথায়, সরকার 5 বছরে একবার গেল, মাঝখানে তুমি করেছো পাবলিক সার্ভেন্ট করেছো, তুমি গণতন্ত্র রাখছো বলেই অঙ্গীকার করেছো যে আমি নাগরিকের প্রোটেকশন দেবো। যদিও নপরাজিত বাবু অস্থায়ী, কিন্তু আপনাদের তো আরেকটা আপত্তির বিষয় ছিল যে পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সব থেকে বেশি হচ্ছে, এই পুলিশ কর্তা কি করেছে? আমাদের দুটো অভিযোগ, ফান্ডামেন্টালি আমাদের অভিযোগ যে এই ধরনের কমিশন, আগে 5 জন এখন 3 জন, এই ধরনের কমিশনে বিচারপতি ছাড়া যে 2 জন মেম্বার ছিলেন 5 জনের ক্ষেত্রে, বা এখন 1 জন, তারা মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ হবে। পুলিশ বা আমলা, বামপন্থা মানে আমলা, এই আমলে আরো নামিয়ে দিন পুলিশ। এবং আমরা ওনাকে ডেপুটেশন দিয়েছিলাম, অশোক বাবুর মনে আছে কিনা জানি না, আমি ডেপুটেশন যে নপরাজিত বাবুকে যখন নেওয়া হলো তখন উনি বলছে আমার কিছু করার নেই, তার কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছিল পুলিশও কমিশনের মেম্বার হতে পারে পিউসিএল এর একটা মামলা। কিন্তু আমরা বলছি সরকার যখন চয়ন করছেন তখন সরকার পুলিশ দিচ্ছেন। মানবাধিকারের ধারণাটা এটা হয়, সরকারি পদাধিকারীদের ক্ষমতার অপব্যবহার, তার নির্যাতনের বিরুদ্ধে, আইন বিরুদ্ধ যে কাজগুলো করছে তার বিরুদ্ধে আমি নির্দেশাল চাইছি, এটা যদি হয় তাহলে ওদের যাওয়াটা উচিত নয়। কিন্তু যখনই তুমি পাঠাচ্ছ, তোমার উদ্দেশ্যে পাঠাচ্ছ, উদ্দেশ্যটা কি, এটাকে আস্তে আস্তে অকিছু করে দাও। কখন পাঠাচ্ছ তুমি? যখন অশোক গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে মানবাধিকার কমিশন মাঝে একটু খারাপ হয়েছিল, আস্তে আস্তে অশোক গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে মানবাধিকার কমিশনটা একটু সক্রিয় হয়ে উঠছিল। অম্বিকাশ বাবু, আমি এখানেও বলেছি, তার ওনার সম্পর্কে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের রিপোর্টটা আমি পড়েছি, অসাধারণ, কেউ কিছু ছোঁয়াতে পারবে না অ্যাজ ফার ইজ লিগাল এক্সপ্লেনেশন ইজ কনসার্ন, অসাধারণ। ফলে যতক্ষণই সরকারের মুখোশটা খুলে যাচ্ছে কমিশনের রিপোর্টে, কমিশন রিপোর্টে রেকমেন্ডেশন, আবার আমি যোগ করছি সুপারিশ, তার সত্ত্বেও অস্বস্তি কেন? মুখটা পড়ে মিডিয়ায় আসে, যদি ঠিকমতো অ্যানুয়াল রিপোর্ট জমা দেয় অ্যাজ পার ল, তাহলে অ্যানুয়াল রিপোর্টের রিপোর্টগুলো থাকবে, সুপারিশটা নিয়ে অ্যাসেম্বলিতে ডিসকাস করতে, তাহলে অকেজো করে দাও, সুপারিশটা নিয়ে কোর্টে যাওয়া, তারপর অকেজো করে দাও। অন্য একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ওনাকে অপসারণ। তারপর দেখুন আরেকটা মারাত্মক, দেখুন অপরাধের বিরুদ্ধে ওই সময়ের মানবাধিকার লঙ্ঘনে গুরুতর অভিযোগ আছে, হিউম্যান রাইট কমিশনে পড়ে আছে, সেগুলো ওই সময় ওনার কার্যকালে পড়ে আছে। তাহলে ব্যাপারটা উনি বসার পর ওইগুলো পেন্ডিং কাজ উনি দেখবেন, তারপরে উনি ওনারটা বিচার করবেন। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ আবার বিচারকের জায়গায় তাকেই বসানো হলো, তিনি বসলেন। আর একটা লাইন যোগ করেছে, এবং তারপর যখন উনি পদত্যাগ ইত্যাদি হলো, তারপর আর বিচারপতি যখন পাওয়া যাচ্ছে না, আমাকে রাজি হচ্ছে না, ওনাকে আমি জানি না, আমি 3 জন বিচারপতি আমাকে বলে দিচ্ছি, আমার পদত্যাগের পর 3 জন আছেন বিচারপতি যারা প্রাক্তন প্রধান বিচারপতি, একজন শ্রী বারিন ঘোষ, একজন শ্রী ভাস্কর ভট্টাচার্য, আর রিসেন্টলি রিটায়ার করেছেন শ্রী কল্যাণজ্যোতি সেনগুপ্ত। ও আচ্ছা, এদের কাউকে তো আমি জানি না, এদের কাউকে অ্যাপ্রোচ করা হয়েছে। হ্যাঁ, আমি তারপর আমি সেই জন্য অশোকবাবুকে আমি দেখুন, এনাকে একটা আইনের টেকনিক্যাল আছে, যতক্ষণ না জজ হচ্ছে ততক্ষণ কোন একজন মেম্বার টেকনিক্যালি চেয়ারম্যান হতে পারে, এটাকে পার্মানেন্ট করে দেওয়া হচ্ছে। ডেঞ্জারাসটা দেখুন, একে সরাও, তারপর একজনকে রেখে দাও, তাকে টেকনিক্যালি চেয়ারম্যানই, টেম্পোরারিটাকেই পার্মানেন্ট করছে, অ্যাবিউজেবল ল, সেটাই করে দিয়ে তারপরে স্তুতি কে যাবে। আমরা দ্রুত একবার দেখে দেবো 5, 3, 1 ঠিক কোথায় এই মুহূর্তে রাজ্য মানবাধিকার কমিশন দাঁড়িয়ে। প্রায় 1.5 বছর হলো রাজ্য মানবাধিকার কমিশনের কোনো স্থায়ী চেয়ারম্যান নেই, পদ শূন্য। তাহলে মাথায় কে? আপাতত দায়িত্ব সামলাচ্ছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়, কিন্তু আপাতত করতে করতেও তো কেটে গেল প্রায় 1.5 বছর। পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে পরিষ্কার করে বলা আছে কমিশনের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা কি। মানবাধিকার আইন অনুযায়ী একমাত্র হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে পারেন, যেমনটা ছিলেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়, যিনি মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টেরও বিচারপতি ছিলেন, কিন্তু তিনি 2014 সালের 7 জানুয়ারি পদত্যাগ করেন। তারপর থেকেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ ফাঁকা। কিন্তু 1.5 বছরেও একজন স্থায়ী চেয়ারম্যান খুঁজে পেল না রাজ্য সরকার। হাইকোর্টের একজনও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই পদে বসানোর জন্য সম্মত করতে পারল না তারা। নানা মহলে উঠছে প্রশ্ন। বিরোধীদের অবশ্য দাবি তৃণমূল এই পদের জন্য কোনো ইয়েস ম্যানকে এখনো খুঁজে পায়নি, তাই অস্থায়ীভাবে অনুগত নপরাজিতকে দিয়েই কাজ চালাচ্ছে। কারণ অশোক গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা তাদের ভালো নয়, সেজন্যই মাথাহীন অবস্থায় দিনের পর দিন চলছে রাজ্যে মানবাধিকার রক্ষার দায়িত্বে থাকা মানবাধিকার কমিশন। এবিপি আনন্দ।
অম্বিকেশ বাবু, আমার স্পেসিফিক দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে আজকে যদি আপনার ঘটনা ঘটতো, আজকে যদি রাজ্য মানবাধিকার কমিশনে যেতে হতো, সুবিচার পেতেন? যেতে না দো যেতামই না, আর গেলে তো সুবিচার পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার এইখানে দ্বিতীয় প্রশ্ন, যে একাধিক ঘটনায় আপনি স্টুডিওতে আসেন, ভিকটিমদের সঙ্গে সরাসরি আমরা কথা বলি, প্রত্যেকেই দেখবেন অধিকাংশ মানুষ এইখানে দাঁড়িয়েও বলেন যে জাতীয় মানবাধিকার কমিশনে যাব, রাজ্যের ওপর ভরসাটা কমেছে। এটাই কি এই নাপরাজিত বাবুর আত্মতুষ্টির কারণ, যে এখন আর অভিযোগ আসে না? না, এটা ঠিক। আমরা এই আমরা মঞ্চ করার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে অনেকে ফোন করে, তাদের সমস্যা নিয়ে কথাগুলো বলে। আমি তো কিছু করতে পারি না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। তারপরে তারাই একসময় বলে যে মানবাধিকার কমিশনে তো এখন আর গিয়ে কিছু লাভ নেই, তো যদি আপনি বলেন একবার যেতে পারি। আমি আপনি যেতে পারেন, আপত্তি কিছু নেই, কিন্তু কিছু হবে না, আলটিমেটলি কেউ যায় না, যেটা ওই নপরাজিতবাবু বললেন। আরেকটা কথা বলি, আমরা আক্রান্ত আমরা মঞ্চের তরফে ডিসেম্বরে দিল্লিতে গেছিলাম যন্তর মন্তরে ধর্ণা বিক্ষোভে। সেই সময় আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে গিয়ে একটা আমরা স্মারকলিপি দিয়েছিলাম। তখন উনি কথা প্রসঙ্গেই বলেছিলেন যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুবার চিঠি লিখেছি, অনুরোধ করেছি এই চেয়ারম্যান পদে নিয়োগের জন্য, কিন্তু কোনো উত্তরও দিচ্ছে না, কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আমি তখন বলেছিলাম যে আপনারা কি বাধ্য করতে পারেন না? বলেন আমরা বাধ্য করতে পারি না, অনুরোধ করতে পারি। আর একটা কথা বলি, যে নপরাজিতবাবু যেটা বলেছেন, যেটা নিয়ে আজকে আপনারা এই সভাটা করছেন, আমার রিপোর্টটা তৈরি করার পরেই অশোক কুমার গাঙ্গুলির নেতৃত্বে মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আমি এটা ভুল করেছি। অশোক কুমার গাঙ্গুলির মতো মানুষকে নিয়ে এসে মানবাধিকার কমিশনকে সক্রিয় করে আমি এটা ভুল করেছি। তার ভুলের তিনি ঠিক করে নিয়েছেন। সেই ঠিকের পর্যায়ে এসে আর একটা ভুল হয়ে যাক তিনি চান। তিনি তো সাধারণ মানুষের মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার এসব কিছু চানই না, আইন সংবিধান কিছু চান না। এখন সাধারণ মানুষের মুখে সংবিধানটা মমতা বিধান হয়ে গেছে, আর মানবাধিকারটা মমতার অধিকারটাই মানবাধিকার হয়ে গেছে। আপনারা যারা অ্যাক্ট এটা সেটা নিয়ে আলোচনা করছেন সেটা করুন, আপনাদের এটা তর্কের বিষয়, আলোচনা বিষয় করুন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ওইসবের ধার ধারেন না। আমি জ্যোতিপ্রকাশ বাবুর কাছে আসবো। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এই কলকাতায় বসে বলছেন, সাইরিয়াক জোসেফ বলছেন যে বিভিন্ন রাজ্যে মাথা থাকলে মানবাধিকার কমিশনের ল্যাজ নেই, ল্যাজ থাকলে মাথা নেই। তারপর বলছেন গরু ঘাস খায়, কিন্তু গরু বইতেই থাকে, সেই গরু আসলে ঘাস খায় না, মানে কাগুজে বাঘ বলছেন। কলকাতায় দাঁড়িয়ে আরেকটা উইং সম্পর্কে এটা বলছেন, এই অভিজ্ঞতা তো মিলে যাচ্ছে জ্যোতিপ্রকাশ বাবু। শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে না 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 না, সব ক্ষেত্রে, কিন্তু আমি বলছি একই রকম দুর্ভাগ্য কেন? দেখুন, গত কয়েক বছরে আমি জাস্টিস অশোক গাঙ্গুলি সাহেবের ওনার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান থাকা, সেখান থেকে ওনার চলে যাওয়া বা ওনার যেটা বলেন সেই জায়গাটাতে আমি বলবো না, সেই জায়গাটাতে আমি ঢুকবো না। আমি অন্য একটা জায়গায়, এই গত কয়েক বছর ধরে মানবাধিকার যেন মনে হচ্ছে পশ্চিমবাংলায় বেশি লঙ্ঘিত হচ্ছে, এটা ধারণা, এই ধারণাটাকে তৈরি করা হচ্ছে। কিছু লোক, আপনি দেখবেন কিছু লোক কলকাতা শহর থেকে 500 কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যাচ্ছেন, পরের দিন কলকাতা শহরে সন্ধ্যাবেলা এসে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ছেন। তার বাড়ির পাশে একজন বৃদ্ধ, তাকে তার ছেলে মারছে, সেই বৃদ্ধ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে, তার ছেলে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সেটা কিন্তু দেখছেন না। সকলে লাইমলাইটে থাকতে চাইছে, ভালো, কিন্তু আপনি অ্যাপ্রিশিয়েট করবেন যে কোন মানুষ যদি প্রত্যন্ত আমার কথা হচ্ছে একটা জায়গায় গিয়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পাশে দাঁড়ান, সেটা সচেতন কলকাতা শহরের কিছু মানুষ যে ভূমিকাটা পালন করছে, সেই ভূমিকাটা থেকে কখনো যেন মনে হচ্ছে সুকুমার রায় সেই বিদ্যে বোঝায় বাবু মশাইয়ের কবিতাটা পুনরাবৃত্তি হচ্ছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। তো আমার মনে হচ্ছে যে যতটা না হচ্ছে তার থেকে বেশি অতিরঞ্জিত করে দেখা হচ্ছে। আচ্ছা বেশ, আমি এখানে একটা প্রশ্ন করব। আপনি যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে একজন মানুষ, একজন ব্যক্তিগত মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে। আপনি ভাবুন এর থেকে অনেক বেশি মারাত্মক যখন রাষ্ট্র ক্ষমতা ব্যক্তি মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে, পুলিশ দিয়ে পেটানো হচ্ছে, পুলিশ মিথ্যে মামলা দিচ্ছে। আমি বলছি এর কোনো তুলনা হয় না। এগুলো কি সবকিছু প্রমাণিত? না না, আমি বলছি আপনি নিশ্চয়ই আইনজীবী হিসেবে অ্যাপ্রিশিয়েট করবেন যে এই অভিযোগ, আপনি যে উদাহরণটা দিলেন যে বুদ্ধিজীবীদের যে আপনার অভিযোগে তো আমি উপসংহার টানতে পারি না, ঠিকই, বুদ্ধিজীবীদের অভিযোগের কি আমি বিরুদ্ধে আপনার যে কটাক্ষ, আপনার তো প্রশংসা করা উচিত যে সত্যিই যদি এখানকার কৃতি মানুষরা, প্রশংসা করব, কৃতি মানুষরা যে ওনাকে দৌড়ে প্রত্যন্ত এলাকায় গেলে আমি উনি যখন কলকাতা হাইকোর্টে বিচারপতি ছিলেন তখন আমার যে অভিজ্ঞতা ছিল, আমি ওখানে মামলা হয়তো করার সুযোগ পাইনি, আমি ওনাকে আনবো না। লালগড়ে নন্দীগ্রামে অ্যাপ্রিশিয়েট করতেন তো বুদ্ধিজীবীরা গ্রামে গেলে, লালগড় নন্দীগ্রামের মতো ঘটনা অ্যাপ্রিশিয়েট করতেন তো, নেতাই তো করতেন, সিঙ্গুরে করতেন।
না 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 না, আমি বলছি শিলাদিত্য অম্বিকা আমার বক্তব্য হচ্ছে আমার শিলাদিত্য তখন তো এই মানুষগুলো যারা আজকে মানবাধিকারের নামে একটা শ্যাডো পলিটিক্যাল লড়াই খেলছে, মানে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে বলছি কি দরকার, আপনি রাজনীতির মোড়ক নিয়ে লড়াইটা করুন। আমি বলছি এই আপনি আমার ধারণায় ভুল হতে পারে, আমার ধারণায় ভুল হতে পারে। একটা কথা, হ্যাঁ বলুন। যারা যারা নানা ধরনের প্রতিবাদ করছে সেটা নিয়ে আপনার একটা অস্বস্তি, বিরক্তি, সিলেক্টিভ প্রতিবাদের আপনার একটা আপত্তি থাকতে পারে, আমি ধরে নিলাম, আমি সেই নিয়ে তর্কে যাচ্ছি, এটা পারসেপশন। কিন্তু আপনি বলে রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে যে যে অভিযোগগুলো হচ্ছে সেগুলো অভিযোগ প্রমাণিত হয়নি তো, রাইট? এই সরকার আগের সরকার হোক এই সরকার, সেই অভিযোগগুলো প্রমাণের একটা ফোরাম হচ্ছে মানবাধিকার কমিশন, একটা লেস কোয়াসি জুডিশিয়াল, আপনি আইনজীবী, আপনি ভালো জানেন, কোয়াসি জুডিশিয়াল একটা ফোরাম হচ্ছে, আমি অভিযোগটা নিয়ে যাব অত্যন্ত অল্প আয়াসে, অল্প আইনের পয়সা করে খরচ না করে, সিম্পল একটা স্ট্যাম্প মেরে আমি জমা দেবো, চলে আসবো। সেটা তখন কমিশন স্বতঃস্ফূর্তভাবে কোনোটা নিতে পারে, কোনোটা অভিযোগের ভিত্তিতে নিতে পারে, নিয়ে একটা তদন্তে গিয়ে একটা সত্যের উপনীত হলো, রেকমেন্ড করলো সরকারের কাছে, রাইট? অম্বিকেশ বাবুরটা কমিশন একটা সত্যি উপনীত হয়ে রেকমেন্ড করলো, সেটা সরকার মানলো না, সরকারের গড়া কমিশন। সরকার একটা কমিশনের রিপোর্ট চ্যালেঞ্জও করতে পারলো না, গালিগালাজ করতে শুরু করলো, অম্বিকা বাবুর কমিশনটা প্রমাণিত হলো, তো একটা কোয়াসি জুডিশিয়াল ফোরামে প্রমাণিত হলো, মানলেন না কেন সরকার? সরকারের বসানো কমিশন সবচেয়ে অন্য কোনো অভিযোগ আমরা প্রমাণ করতে পারি। আপনি যদি আইনজীবী হন, আপনি জানেন সুপ্রিম কোর্টে অসংখ্য রায় আছে, প্রমাণ তো হবে, কিন্তু প্রমাণের প্ল্যাটফর্মটাই ক্রমশ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে না তো? আমাদের সময় এখানেই শেষ, আমরা স্টুডিওতে ফেরত যাব, কিন্তু এই প্রশ্নটা রাজ্য মানবাধিকার কমিশন নিয়ে কিন্তু উঠছিল এবং শেষ পর্যন্ত জিজ্ঞাসার চিহ্নটা ক্রমশ আরো বড় হচ্ছে। ভালো থাকুন সবাই, আজ এখানে শেষ করবো। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার এবং সিকম স্কিল ইউনিভার্সিটি অ্যান্ড সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ।